কবিতা আমার শক্তি, কবিতায় খুঁজি মুক্তি। দেশপ্রেমী বাঙালির মন বছর জুড়ে দেশের প্রতি ভালোবাসা বিরাজমান থাকলেও বিজয়ের মাস ডিসেম্বরে যেন অন্যরকম এক অহংকার গৌরবে উদ্বেলিত হয় মন। আজ ৩ ডিসেম্বর, মেঘদূতের এক ঝাঁক নতুন কবি তাদের হৃদয়ে জেগে ওঠা দেশাত্মবোধের উন্মেষ ঘটাবেন তাদের স্বরচিত কবিতায়। শুভ সন্ধ্যা প্রিয় সুধী। মেঘদূতের কবিতা পাঠের দ্বিতীয় আসরে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ আমন্ত্রণ। স্বরচিত কবিতা পাঠের দ্বিতীয় আসর। বিজয়ের মাসে আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে যারা যুক্ত আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা পার করতে যাচ্ছি আমাদের স্বাধীনতার 50 বছর। এই 50 বছরে আমাদের দেশ যেমন এগিয়েছে, আমাদের বিশ্বের বুকে আমরা স্বাধীন সার্বভৌম একটি জাতি হিসেবে সম্মানের সাথে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার নেতৃত্বে আমরা অর্জন করেছি বাঙালি জাতির শ্রেষ্ঠ যে অর্জন, স্বাধীনতা। আমরা স্মরণ করছি 1971 সালের সকল শহীদদের। আমরা স্মরণ করছি যারা নির্যাতিত হয়েছিলেন, সকল নির্যাতিত মানুষদের। সেসব বীর বাঙালিদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। আজকে আমরা ডিসেম্বর মাস, বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরা দেশপ্রেমের কবিতা পড়ব, স্বাধীনতার কবিতা পড়ব এবং আমাদের কবিরা তাদের কবিতায় উচ্চারণ করবেন দেশাত্মবোধের কথা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অতিথি, আমাদের নতুন কবিদের শুভেচ্ছা জানাবার জন্য 70 দশকের শুধু না, 70 দশকের থেকে এই পর্যন্ত যিনি প্রতিশ্রুতিশীল একজন কবি হিসেবে এবং শক্তিশালী কবি হিসেবে বিরাজমান আমাদের মধ্যে, আমাদের মনে একটা স্থায়ী আসন করে নিয়েছেন এবং যাকে বলা হয় যে জাতিসত্তার কবি, যিনি বরাবর শেকড়ের সন্ধান করে এসেছেন, যিনি পুরস্কার পেয়েছেন অনেকগুলো, তার মধ্যে 21 পদক পেয়েছেন, তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবং তার 50টিরও বেশি বই আমরা পেয়েছি। ছোটদের নজরুল, তারপর রবীন্দ্রনাথ, তারপর বেগম রোকেয়া, অনেক বই উনি লিখেছেন কবিতার বাইরেও। এবং যেটা সবচেয়ে বড় যে যে জন্য উনি পেয়েছেন যে জাতিসত্তার কবি হিসেবে যে উনি পরিচিতি পেয়েছেন বা আমাদের মধ্যে মানে উনি জায়গা করে নিয়েছেন, তার মূল কারণ হচ্ছে তিনি একদম রুট লেভেল থেকে, একদম মাটির মানুষদেরকে নিয়ে, সেই উপজাতিদের নিয়ে তাদের শেকড়ের সন্ধান উনি তার বিভিন্ন বইয়ে গবেষণায় তিনি করেছেন। তা আজকে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কবি মোহাম্মদ নুরুল হুদা। আমরা ছোট বড় সকলের কাছে তিনি হুদা ভাই নামে পরিচিত। আমরা অত্যন্ত আনন্দিত, প্রাণিত, গর্বিত যে তার অনেক ব্যস্ততার মধ্যে তিনি আমাদের মধ্যে এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অতি ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র মানুষদের সাথে তিনি যুক্ত হতে রাজি হয়েছেন। আসসালামু আলাইকুম হুদা ভাই, আমাদের কি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। আমার সম্পর্কে যে আমি কি এখন কিছু শুরু করব, বলতে শুরু করব? আমার তো সময় একটু কম। জি অবশ্যই অবশ্যই। সঞ্চিতা, তোমাকে ধন্যবাদ আমার প্রসঙ্গে সুবাক্য উচ্চারণ করার জন্য, আমার পরিচয় দেওয়ার জন্য। বিজয়ের মাস, সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আমরা বিজয়ী বাঙালি,
চিরকালই বিজয়ী বাঙালি ছিলাম, কখনো কখনো আমাদেরকে পরাজিত করা হয়েছিল, তারপর আবার আমরা বিজয়ীর বেশে ফিরে এসেছি। এই বিজয় চিরকালের জন্য বিজয়। আর কথা তো বলা উচিত, সেটা কি বলবো, যে কোনো লেখকের নাম ঠিক মতো লেখা উচিত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমি 70 দশকের কবি নই, আমি 60-এর দশকের কবি। 60-এর 2 অর্ধেক আছে, প্রথম অর্ধ আর দ্বিতীয় অর্ধ। দ্বিতীয় অর্ধে নির্মলেন্দু গুণ, আবুল হাসান থেকে শুরু করে বলা যেতে পারে আমার নাম পর্যন্ত, হাবিবুল্লাহ সিরাজের নাম পর্যন্ত আমরা 60-এর দশকের কবি। আমার নামের বানানে মোহাম্মদ যে বানানটা দেখা মোহাম্মদ যাচ্ছে, সেই ওকার বানানটা হয়ে গেছে। নয়, ওকার হয়ে গেছে, হয়ের পর আকার পড়েছে। আপনারা দেখবেন 2 ধরনের মোহাম্মদ বাংলাদেশে বাংলা ভাষায় চালু আছে। একটা হলো এই বানানটা, যেটা যেমন ধরুন মোহাম্মদ মনিরুজ্জামান, মৌকার হয় আকার ময় মদ। আবার কখনো কখনো দেখবেন মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ এনামুল হক। বাংলা ভাষায় আরবি ভাষার মোহাম্মদ উচ্চারণ দুটো, একটা মোহাম্মদ আর একটা মুহাম্মদ। এই নামটি রাখা উচিত। আমি কবি শামসুর রহমানের কথা বলতে চাচ্ছি। আমরা সবাই শামসুর রহমান বলি, উনি শামসুর রহমান নন, শামসুর রহমান। র আকার হ, ম আকার নতুন রহমান। এটা একটা ছন্দের ব্যাপার আছে, অন্য বিষয়ের ব্যাপার আছে। এই বিষয়গুলো একটু সচেতন থাকলে ভালো হয়। সুযোগ থাকলে নামটি এই মোহাম্মদ নুরুল, দন্ত নয়ের পরে একটা গন্ডগোল আছে। আমি সবটাই দন্ত নয় দীর্ঘ উকার, আমার নামের বানান দেখুন, দীর্ঘ উকার। এখন যদি আপনাদেরও কারো নাম আমি এইভাবে লিখি, আপনারা প্রতিবাদ করবেন, করাটা উচিত। কারণ বাংলাদেশের সর্বত্র নাম বিভ্রাট যেমন আছে, বানান বিভ্রাট। আজকে একটা অফিসে আমি গিয়েছিলাম, অফিসে 2টি বাক্য আছে, 2টি বাক্য না, বাক্য একটি, 2টি লাইন আছে। লাইনের ভিতরে 10টি শব্দ আছে, 10টি শব্দের ভিতরে 7টি শব্দের বানান ভুল। নত্যবিধান সত্যবিধান। তা আমরা যারা শিল্প সাহিত্য করি, তাদের প্রথম কাজ হচ্ছে ভাষাটাকে যতদূর সম্ভব বানানের দিক থেকে, অর্থের দিক থেকে ভালো রাখা, ঠিক রাখা, প্রমিত রাখা। উচ্চারণের দিক থেকে রাখা সম্ভব হবে না, হবে না। এই জন্য কেউ নদিয়ার উচ্চারণ করবে, কেউ কুষ্টিয়ার উচ্চারণ করবে, কেউ আমার মতো চাটগাঁইয়া উচ্চারণ করবে, কেউ নোয়াখালীর উচ্চারণ করবে। তাতে নিজে আমি কোনো দোষের কিছু দেখি না। ভাষার উচ্চারণের ক্ষেত্রে অঞ্চল একটা বড় ব্যাপার। এটা আমেরিকাতে গেলে আপনি দেখবেন ইংরেজি কোন স্তরে চলে গেছে, ইংরেজির উচ্চারণ। ভিক্টোরিয়ান ইংলিশ আর আমেরিকান ইংলিশ একেবারে আকাশ পাতাল প্রভেদ। আবার ইন্ডিয়ান ইংলিশ বলে একটা কথা আছে। তো এগুলো একটু আমি আপনাদেরকে এই সম্পর্কে সতর্ক থাকতে বলবো। কারণ আমার বয়স এখন, আমি আরেকজন মুরব্বীকেও দেখতে পাচ্ছি, তিনি সম্ভবত বয়সে আমার চেয়ে বেশি হবেন। আমার বয়স 70 পার হয়ে গেছে। 70 যখন পার হয়ে গেছে, আমি কাকে শত্রু মনে করি না, সবাইকে মিত্র মনে করি, এবং মিত্র মনে করেই আমি বলি। আমার যে কোনো দোষটি দেখলে আপনারা বলবেন, আপনাদের দোষটি আমি বলবো না। আজকে প্রথম বলছি, এই জন্য আমি সাধারণত এই কাজটি করে থাকি। তো ধন্যবাদ। বিজয়ের কবিতা আপনারা পাঠ করুন, আমি শুনবো। শুনে আমার যদি কোনো কথা থাকে, আমি সেই কথাগুলো সুস্পষ্টভাবে বলবো। শুধু তার আগে একটা কথাই বলি, যখন বিজয়ের কবিতা বলছি, তখন শুধু বিজয়ের কথা বললে হবে না। কোনো কবিতায় শুধু শুধু কথাই আছে, কবিতা নয়, তাহলে ওটা কবিতা নয়, বিজয়ের কথা। আর বিজয়ের নাটক, আমরা তো নাটক করছি না। আমরা যদি কবিতাই করি, তা কবিতার শর্তগুলো, মিনিমাম শর্তগুলো পূরণ করে, ন্যূনতম শর্তগুলো পূরণ করে কবিতা রচনা করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশে বিষয়ভিত্তিক এবং ব্যক্তিভিত্তিক কবিতা রচনার একেবারে ঢল নেমেছে, যার ফলে প্রকৃত কবিতা কিন্তু মার খাচ্ছে। এক্ষেত্রে আমাদের মতো যারা আছে, আমরা কবিতার জন্য কবিতা যারা লিখি, তাদেরকে একটু সতর্ক থাকতে হবে বলে আমি মনে করি। প্রথম সতর্কতা হচ্ছে শব্দের সঠিক অর্থ প্রয়োগ করা জানা, আর শব্দের সঠিক বানানটি সংরক্ষণ করা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হুদা ভাই। তাহলে আমরা কবিতায় চলে যাই। আমরা আজকে অবশ্যই অবশ্যই
স্বরচিত কবিতার আসর, আসলে নতুন কবিদের স্বরচিত কবিতা পড়ার আসর। জি জি, অসুবিধা নেই। আচ্ছা, তো আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো কবি মাহবুবা হককে। আমরা আমাদের মাইক্রোফোনগুলো অফ রাখি। কবি মাহবুবা হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন স্বরচিত কবিতা আবৃত্তি করছি। আমার কবিতার নাম নিরস্ত্রের সংগ্রাম। অন্যায় অনিয়ম আর দুঃশাসনে পড়ে মাতৃভূমি স্বাধীন হবে মুক্তিযুদ্ধ করে। রাখাল রাজা দিলেন যুদ্ধের ডাক, যা আছে তাই নিয়ে যুদ্ধে চলে যাক। যুদ্ধের ডামাদোলে উত্তাল দেশ, নিরস্ত্র মানুষ নিল যুদ্ধের বেশ। আম জনতা এবার বীর সৈনিক, দৃঢ় প্রতিজ্ঞায় হলেন নির্ভীক। লাঠি ছোটা যা আছে তাই নিয়ে শুরু, যুদ্ধের ঢাকঢোল বাজে গুরু গুরু। মুক্তির পণ নিয়ে ভারতে সব যায়, যুদ্ধের কলাকৌশল তারাই শেখায়। অধিকার কেড়ে নিতে পাক সেনা এলো, 9 মাসের যুদ্ধ তখন শুরু হয়ে গেল। আগুনে পোড়ালো দেশ, মাটি হলো তামা, নিষ্ঠুর বর্বর ওরা পাকিস্তানের সেনা। গুলি করে মানুষ মারে পাখির মতন, পাষণ্ড হৃদয় ওদের ওরা নরাধম। সম্ভ্রম লুটে নিল মা মাসি বোনের, প্রাণটাও কেড়ে নিল বাবাও ভাইয়ের। এত কিছু করেও যখন দাবাতে না পারে, যুদ্ধ চলেছে তখন খুব জোরে সোরে। ব্রিজগুলো ভেঙে দিল মুক্তি সেনায়, পানি দেখে খোট্টারা পিছু হটে যায়। জয় বাংলা জয়ধ্বনি তোলে, বুদ্ধিতে হেরে গেল গোয়ারের দলে। আসি বলে যুদ্ধে গেল আমার বড় ভাই, ফিরে আর আসলো না ছবি হলো তাই। হাজার সালাম লও প্রাণ যারা দিলে, সূর্য সন্তান তোমরা বাংলা মায়ের ছেলে। যার ডাকে সাড়া দিয়ে আমরা স্বাধীন, সতত সালাম করি শোধ করি ঋণ। রাখাল রাজারে আমার কোথায় আছো তুমি, ধনে জনে পূর্ণ দেখো তোমার স্বপ্নভূমি। শ্রেষ্ঠ মহান তুমি, তুমি জাতির পিতা, আমাদের দিয়ে গেছো মহান স্বাধীনতা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের কবি মাহবুবা হক আপনাকে এই চমৎকার কবিতাটি পড়ার জন্য। একই সাথে আজকের আমাদের যে অতিথি কবি মোহাম্মদ নুরুল হুদা, আপনাকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন। এবং কবি নুরুল হুদা, আপনি যেটি বললেন যে আপনি কিন্তু একজন কবি এবং একই সাথে আপনি একজন ঔপন্যাসিক, এবং আপনার 50টির উপরে কাব্যগ্রন্থ। এটি একটা বিরাট ব্যাপার এবং দীর্ঘ সময় নিয়ে বাংলা সাহিত্য জগৎকে আপনি সমৃদ্ধ করেছেন আপনার লেখনীর মধ্য দিয়ে। 21 পদক পেয়েছেন, আরো অনেক পদকে আপনি ভূষিত হয়েছেন। আজকে আপনার কাছ থেকে সেসব গল্প আমরা শুনবো এবং আপনার সম্পর্কে আমাদের দর্শকদেরও অনেক আগ্রহ রয়েছে। আপনি আসবেন এই কথা জেনে তারা আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা অনেক আনন্দিত হয়েছে। তো সেসব কিছু কিছু গল্প আপনার কাছ থেকে আমরা শুনবো। কবি আতিয়ার রহমানকে আমি এখন আহ্বান জানাচ্ছি। কবি আতিয়ার রহমান, আপনাকে এই কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, কবি আতিয়ার রহমান কি শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ রাশেদ চৌধুরী। একজন সৃজনশীল মানুষ, কবি, সাহিত্যিক এবং শিক্ষক, মানুষ গড়ার কারিগর। তার অ্যাডমিন হিসাবে মেঘদূতের উনি আছেন, ওনাকে ধন্যবাদ। আর একজন সঞ্চালক এবং যারা উপস্থিত আছেন, আজকে উপস্থিত আছেন আমাদের জাতিসত্তার কবি শ্রদ্ধাভাজন
নুরুল হুদা ভাই, তাকে আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন। আমি বিজয়ের মাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমাদের এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার বেদিবুলে যারা আত্মাহুতি দিয়েছেন, মা বোন এবং মুক্তি সংগ্রামে যারা প্রাণপণ লড়াই করেছেন, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং তাদের যারা বিগত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সবাইকে আমাকে শোনার জন্য শুভরাত্রি শুভকামনা জানিয়ে আমার কবিতার মুক্তি শিরোনামে একটা লেখা পাঠ করছি। মনোময় রূপ নয়ন জোড়ানো বঙ্গভূমির ছবি, মুগ্ধ আবেগে ভূমি সন্তান সবাই স্বভাব কবি। লাঙলের ফলা দোয়েলের শীষ বাতাসের সনসনে, ষোড়শী চিকুরে মেঘ রং তার কবিতার জাল বনে। কাব্য এখানে গধূলির রং উদয়ের আলপনা, শ্যামল মাটিকে কর্ষণে ফল ফসলের কাল গনা। উদাস বাউল গেয়ে ফেরে গান হাটে মাঠে বটছায়, চপল কিশোরী নুপুর ছন্দে ছুটে চলে লাল পায়। সাম্য প্রীতি প্রেমের প্রকৃতি তারা ভরা আসমান, শোষণ পীড়নে আপন গৃহে প্রতিবাদী ভাসমান। দুঃখ সুখের হাজার পাঁচালী কবিতার উপাদান, মনন দৈন দ্বন্দ্ব ঘোচাতে কবিতা দ্রোহের গান। দ্রোহের ভাষণে সাম্যের গানে জেগে যায় ম্রিয়মান, আপন সত্তার স্বাধীন বিকাশে কবিতারই আহ্বান। কালের স্রষ্টা শ্রেষ্ঠ বাঙালি শোনালেন মহাকাব্য, তার আহ্বানে স্বাধীন আকাশ চেতন করেছে নাব্য। কৃতঘ্নতায় সিঁড়িতে লুটায় বুলেট বিদ্ধ ছবি তার, মুক্তি সংগ্রামে আবার জাগো মুক্তি আসুক কবিতার। ধন্যবাদ সবাইকে। অসাধারণ অসাধারণ আতিয়ার ভাই, খুব ভালো লাগলো। ধন্যবাদ। ছন্দের এত সুন্দর মিল, খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ যারা শুনলেন। নুরুল হুদা ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে নামের বানানে ভুল হয়েছে। আমি দেখেছিলাম কিন্তু কার্ড তৈরি হয়ে গেছে দেখে আর পরে বলিনি আর কি। যাই হোক, আমরা আমাদের পরের কবিকে ডেকে নিচ্ছি, আহ্বান জানাচ্ছি কবি রাফিকা সুলতানাকে। কবি রাফিকা সুলতানা তার কবিতা পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এবং কৃতজ্ঞতায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং মুক্তিযুদ্ধের বীর শহীদদের, সেই সাথে নির্যাতিত মা বোনদের এবং যাদের ত্যাগে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের সবার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কবিতার শিরোনাম মুক্তিযুদ্ধের ইতিহাস। গৌরব গাথা পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে ভাগ হয়েছিল দুটি দেশ। পূর্ব পাকিস্তান ছিল আমাদের আমাদের শাসনভার ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। আমরা তাদের একরোখা সামাজিক অর্থনৈতিক দিকেও আমরা ছিলাম বঞ্চিত। তাদের কাছে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার দাবি করে দেশের আপামর জনতা সেই দিন বিক্ষোভে ফেটে পড়ে, পশ্চিমাদের বিরুদ্ধে গড়ে তোলে প্রতিরোধ। এ থেকে জেগে উঠে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের বোধ। 1952-তে রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলন তীব্রতর হয়। রফিক, শফিক, জব্বার সহ নাম না জানা অনেকেই শহীদ হয়। এরপর হতে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস তথা শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1954-এর নির্বাচনে মুসলিম লীগ পরাজিত হলে যুক্ত ফ্রন্টের অভূতপূর্ব বিজয় মিলে। 1965-তে আইয়ুব খান করে প্রহসন নির্বাচন, এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার করে খরচ।
সে সময় তীব্রতর হয়ে ওঠে স্বাধিকার আন্দোলন। বঙ্গবন্ধুর নেতৃত্বে 1966 সালে শুরু হয় 6 দফা আন্দোলন। 68-তে বঙ্গবন্ধুকে আগরতলা মামলায় করে কারাগারে প্রেরণ। 1969-এর গণ আন্দোলনে তাকে দেয় ছেড়ে। 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 1971-এর 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে সারা দেশ ফেটে পড়ে অসহযোগ আন্দোলনে। 25 মার্চ গভীর রাতে ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর পাক সেনারা ঝাঁপিয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়, ইপিআর, রাজারবাগ, পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চালায় নির্বিচারে। পাক বাহিনীর হত্যাযজ্ঞের মুখে সারা বাংলা উঠে জ্বলে। মুজিবনগরে প্রবাসী সরকার গঠন করে এপ্রিল 1971 সালে। এখান থেকে মুক্তিযুদ্ধ পরিচালনা শুরু হলো। সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হলো। দীর্ঘ 9 মাস পর অবশেষে পাক সেনারা স্তব্ধ হলো। মুক্তি সেনারা গেরিলা যুদ্ধ এবং সম্মুখ যুদ্ধ করলো। কত শত মায়ের বুক খালি হলো, কত সন্তান পিতৃহারা হলো, কত বোন বিধবা কিংবা বীরঙ্গনা হলো। সারা বাংলা জ্বালিয়ে পুড়িয়ে যুদ্ধ থামাতে বাধ্য হলো। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর বিনিময়ে 16ই ডিসেম্বর মুক্তি সেনারা আনলো বিজয় ছিনিয়ে। এলো বাংলাদেশ লাল সবুজের পতাকা নিয়ে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর রাফিকা সুলতানা। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপস্থিত আছেন এর পরের কবি মাহবুবা ইয়াসমিন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি স্বরচিত কবিতা উপস্থাপনের জন্য। পর্দায় আসছেন মাহবুবা ইয়াসমিন। মাইক্রোফোনটা অন করতে হবে মাহবুবা ইয়াসমিন। দুঃখিত, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ধন্যবাদ। প্রথমে মেঘদূতকে ধন্যবাদ জানাচ্ছি বিজয়ের মাসে কবিতা পাঠের সুন্দর আয়োজন করার জন্য। বিজয়ের মাসে আমি সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং আজকে আমার এই একটি কবিতা আমি আবৃত্তি করছি। হৃদয়ে 71কে ধারণ করলে আমরা দেশ সেবার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ কে স্মরণ করে কাজ করে যেতে পারবো। সেই পটভূমিতেই হৃদয়ে 71। দেশপ্রেম সে তো যায় না দেখা, কাজ দিয়ে বুঝে নিতে হয়। বুঝতে হলে জানতে হবে মহান মুক্তিযুদ্ধ 71। স্বাধীনতা ডাক দিলেন ভাই আমাদের জাতির পিতা, কণ্ঠে ছিল অগ্নিঝরা মহান স্বাধীনতার কথা। সেই ডাকে সাড়া দিলেন কত যোদ্ধা বীর সেনানী, হৃদয়ে ছিল মহান ব্রত রাখবে দেশের মান, দেশটা হবে স্বর্গভূমি। তাই তো বীর জীবন দিলেন, আনলেন নতুন মানচিত্র, নতুন পতাকা লাল সবুজ জমিন। আজ আমরা স্বাধীন দেশে আছি বহাল তবিয়তে। দেশকে ভালোবেসে তারা দিলেন সম্মান রাখি, ইতিহাস জেনে সঠিক কাজটি করে করব দেশের সেবা। হৃদয়ে প্রতিদিন এই স্বপ্নই আঁকি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ মাহবুবা ইয়াসমিন তার সুন্দর কবিতার জন্য। আমরা কি এখন হুদা ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে পারি? শুনবো? অবশ্যই শুনতে পাবে। কারণ হলো আমি কিন্তু আমার চেম্বারে আছি, একই সঙ্গে রোগী দেখছি, আর সামনে আমাদের যে পরিবেশনা সেটাকে একটু সরিয়ে দিয়েছি, ফলে আমাকে দ্রুত বলে যেতে হবে। কারণ আমাকে তুমি আগে যেটা বলেছো সেটা হচ্ছে আমি শুনবো, শুনে কি প্রতিক্রিয়া ব্যক্ত করবো। আমার প্রতিক্রিয়াটা আমি একটু কর্কশভাবে শুরুতে বলেছি, এর জন্য আমাকে একটু ক্ষমা করতে হবে, না করে কোনো উপায় নেই। কারণ সব এই ধরনের উপস্থাপনাগুলোকে যতদূর সম্ভব যদি আমরা গ্রহণযোগ্য এবং সাবলীল করতে চাই, এই ছোটখাটো বিষয়গুলোকে সারাতে হবে। পাশাপাশি
ছোটখাটো বিষয়ে সবচেয়ে বেশি আমরা কিন্তু ভুল করি কবিতার ক্ষেত্রে। এখন যে কবিতাগুলো শুনলাম, আমি তিনজনের কবিতা শুনেছি। আতিয়ারের কবিতা আতিয়ার ভাইয়ের কবিতা শুনেছি, রফিক সুলতান বোধহয়, তারপরে প্রথমজন যিনি পড়েছিলেন তার নাম আমি ভুলে গেছি, ওর নাম কি ছিল? মাহবুবা হক। মাহবুবা হক। অর্থাৎ তিনজনের কবিতা শুনেছি। আমার ভালো লেগেছে, তিনজন তিন ধরনের কবিতা লিখেছে। শুনে তো সব বোঝা যায় না, কিন্তু বোঝা যায় কখনো কখনো। যেমন খুব ভালোভাবে বোঝা গেছে আতিয়ার রহমান তো নাম কি? আতিয়ার রহমান। আতিয়ার রহমান তো তার বয়স কত আমি জানি না। চুলে পাক ধরেছে, পোশাকে আশাকে মনে হচ্ছে আমার আশেপাশে, আমার চেয়ে বড় কিংবা ছোট কিংবা আমার সমান এই ধরনের কিছু একটা হবে। তার কবিতাটা রিয়েলি সত্যিকার অর্থে খুব সুন্দর। আপনারা কি কেউ বলতে পারবেন বা সঞ্চিতা বলতে পারবে উনি কোন ছন্দে কবিতা লিখেছেন? ছন্দের কান যদি ঠিক থাকে তাহলে বলতে পারার কথা। কেন? কবিতা লিখতে হলে ছন্দটাকে এইভাবেই জানতে হবে। জানলে যিনি লেখেন তিনি যেমন ভুল করবেন না, তার কবিতা যারা শুনেছে তারা অবশ্যই বলবে যে কবিতার মতোই মনে হচ্ছে। অন্তত এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, এই কবিতা পাঠ করার সময় যে ছন্দটা আমরা পেয়েছিলাম ঠিক সেই সুন্দর ছন্দ, সেই ছন্দে তিনি উপস্থাপন করেছেন। এই ছন্দের নাম কি? এই ছন্দের নাম হলো মাত্রাবৃত্ত। এবং মাত্রাবৃত্ত ছন্দটা তিনি জানেন বলেই 6 মাত্রার মাত্রাবৃত্তে তিনি উপস্থাপন করেছেন তার কবিতাটা আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর। আর মাত্রাবৃত্তে যে কোনো কবিতা যদি সত্যিকার বিশুদ্ধভাবে লেখা যায়, কবিতাটা অনবদ্য হয়ে ওঠে। এই কারণেই আতিয়া রহমানের কবিতাটা আমার কাছে বিশেষভাবে অনবদ্য মনে হলো। এবং আজকে যে 3টি কবিতা শুনলাম, সেই 3টি কবিতার ভিতর বিশেষভাবে অনবদ্য অন্য 2টি কবিতা কোনো তুলনায় চলে না এই কবিতার সঙ্গে। আমি সোজা সাপটা সবসময় কথা বলে এখনো তাই বললাম। এর ভিতরে প্রথমজন নবীন হোক, ইয়ে তো আতিয়া রহমান তো নবীন না, তার শরীরই বলে তার নবীন না, প্রবীণ। এবং প্রবীণ হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি পালন করেছেন। কবিতা কে ভালো লিখবে, খারাপ লিখবে, কত ভালো লিখবে, এটা পরের কথা, কিন্তু এটা সাধনার উপর নির্ভর করে, কখনো কখনো খুব ভাগ্যের উপরে নির্ভর করে। হাজারবার চেষ্টা করলেও অনেক সময় একটি ভালো কবিতা লেখা যায় না ছন্দ ঠিক থাকা সত্ত্বেও। কি হলো? তারপর এদেরকে আতিয়া রহমানের যে কথাটা বললাম, আতিয়া রহমান সত্যিকার অর্থে আগে থেকেই এ বিষয়ে তার একটা স্বপ্রশিক্ষণ আছে, স্বশিক্ষা আছে। আর অন্যদের স্বশিক্ষা আছে কিনা আমার একটা সন্দেহ হচ্ছে। কাজে প্রথম কাজ হবে এই বিজয়ের মাসে আমাদেরকে কবিতা বিজয় করতে হবে, কবিতা ছন্দ জানাটাকে জয় করতে হবে। প্রথম জনের কবিতায়, মাহবুবা হকের কবিতা ছন্দের বেশ অনুরণন ছিল, কিন্তু সেই ছন্দটা পরিমিত হলেও এটা বিশুদ্ধ ছিল না। আর তৃতীয়জন যিনি কবিতা লিখেছেন, তিনি কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলো বিষয় বর্ণনা করেছেন, কিন্তু বর্ণনা করলেও শেষে মিল থাকলেও ভিতরে অঙ্কের যে হিসাব সেটা ছিল না। আমি এই ধরনের কথা আর বলবো না, শুধু বলতে চাচ্ছি যে যারা এই কবিতা লিখবেন এবং পড়বেন, অনুগ্রহ করে এই বিষয়ে সচেতন থাকলে কবিতার মান অনেক বেড়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কারো চেয়ে খারাপ কবিতা লিখছেন না। আর কারো মন্তব্যের জন্য, আমার মন্তব্যের জন্য হুদা সাহেবের এই অযৌক্তিক মন্তব্য আপনারা শুনতে হবে না। কবিতা খুব কিন্তু একেবারে ইয়ের উপর পাড়ি দেওয়ার মতো, একটা সেতুর উপর দিয়ে পার হয়ে যাওয়ার মতো, দড়ি ধরতে ধরতে হেঁটে যাওয়ার মতো। একটুখানি পতন হবে তো আপনাকে পড়ে যেতে হবে। একটুখানি আপনাকে দাঁড়িয়ে থাকতে হলে ছন্দ ধরেই দাঁড়িয়ে থাকতে হবে। ছন্দের জন্য একটা খুঁটি কবিতার জন্য, যদি ছন্দে লেখেন। আর ছন্দে যদি না লেখেন তাহলে অন্য কথা। আপনি নিরেট গদ্যেও কিন্তু কবিতা লেখা যায়। রবীন্দ্রনাথের, আমি প্রতিদিন কিন্তু প্রতি রাতে রবীন্দ্রনাথের পুনস্থ গ্রন্থটা 12টা 1 মিনিটের নিশি পাঠে পড়ি। ওই পুনস্থতে একটি কবিতাও কিন্তু ছন্দে লেখা নয়, গদ্যে লেখা। গদ্যে লিখে যে কবিতা করা যায়
সেটাও একটা বড় সাধনা, সেটাও সাধনা করতে হবে এই বিষয় আছে। তা না হলে শুধু বলবো এই আয়োজনটা ভালো, যারা কবিতা লিখেছেন সবাই কবিতা মনস্ক এবং কবিতা লেখার সমস্ত উপাদান তাদের রচনায় রয়ে গেছে। শুধু যেহেতু নাসরিন আছে, আপনারা আছেন, যে ডাল সব ভাতে কিন্তু সমান হয় না। একই ডাল একই মশলা দিয়ে আপনারা রান্না করেন, সব ভাতে সমান হয় না, কারণ কারো কারো মেশানোর পদ্ধতিটা, রান্না করার পদ্ধতিটা ডিফারেন্ট। আবার হাতেরও একটা যশ আছে। আপনারা যারা কবিতা লিখেছেন সব কবিতাই বিজয়ের দিনে, বিজয়ের সময় যথোপযুক্ত কবিতা, আর এগুলো পরিচর্যার মাধ্যমে আসলেই ভালো কবিতা হয়ে উঠবে, সেই আশা করছি। আপনারা সবাই ভালো কবিতা লিখবেন। অনেক ধন্যবাদ। একটা জায়গায় মিল আছে, কি মিলটা কি? সবাই কবিতা ভালোবাসে, এই একটা জায়গায় সবারই মিল আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাই কবিতা ভালোবাসে, এটা ভালোবাসি বলেই আমরা একটা সবাই জায়গায় এখানে মিল আছে। কবিতা, এবং আর এত কাজ করার ভিতর আমি এখানে বসে আছি এবং কেন? আমার কবিতা মনে লিখছি হয় কেন? বলো। আমরা আসলে এখন মানে খুব আসলে সৌভাগ্যবান যে আপনাকে আজ আমরা পেয়েছি, এবং যারা কবি সবাই আজকে আমার মনে হয় সবাই উপকৃত হচ্ছে, মানে সবার উপকার হচ্ছে। যে কথাগুলো বললেন হুদা ভাই, কষ্ট পাওয়ার কিচ্ছু নেই আমাদের কারোরই, আমাদের সবারই ভুল না, হয় এটা এবং কষ্ট। আমরা ভুল থেকে শিখি। আমি যদি আমার জীবনের তো অনেক প্রথম ধন্যবাদ। কষ্টের কথা বলি, আমি নাসরিনের কারো একটু সুযোগ নেই। আমার জীবনে প্রথম আমি কবি আহসান হাবীবের কাছ থেকে এমন কষ্ট পেয়েছিলাম, তার কাছে কবিতা নিয়ে গেছি। আমি খুবই ভালো ছাত্র, এসএসসিতে ফার্স্ট সেকেন্ড হওয়া ছেলে, কবিতা নিয়ে গেছি। বললেন, বললেন কবিতার মান, আমি যা যা বললাম এটা আমি বলি, যে কথাগুলো কবি আহসান হাবীবের সাহিত্য সম্পাদক সব দেখে বললেন, কবিতা হওয়ার সব মশলা তো আছে, কিন্তু ডালটা তো বাগার দেয়া হয় নাই। ছন্দ মিলিয়ে, ছন্দ মিলিয়ে মানে এই যে উপরে একটা মিল আছে, মিলের পরে চিল আছে, তারপর ঢিল আছে, তারপর কিল আছে, কতগুলো মিল দেখলেন না? বলে মিলটা ছন্দ নয়, ছন্দ হচ্ছে ভিতরের অঙ্কের হিসাব। তারপর তিনি আমাকে একটু বোঝালেন, আমি তো অবাক হয়ে গেলাম, লা জবাব হয়ে 2 বছর আহসান হাবীবের কাছে 1965 থেকে 67 পর্যন্ত আহসান হাবীবের কাছে যাই নাই। এই 2 বছর আমি কবিতার ছন্দকে পাঠ করেছি। আমি ইংরেজি ভাষার ছাত্র, বাংলা ভাষায় পাঠ করে তারপর যখন তার কাছে গেছি, তিনি হেসে ওঠেন, তোমার কবিতা তো দেখছি, ছন্দ তো তুমি জয় করেছো, রপ্ত করেছো। কাজেই তার শিক্ষা নিয়ে, আমার গুরুর শিক্ষা নিয়েই আমি অন্যদের উদ্দেশ্যে এই কথাটি বলি। এই কথাটা আমার না, এটা গুরু মারা বিদ্যা। বলে হুদা ভাই, একজন দর্শক প্রশ্ন করেছেন আপনার কাছে যে সব সময় কি ছন্দে লিখতে হবে? না, আমি তো আগেই বলেছি যে কেউ যদি ছন্দে না লিখতে চায়, হ্যাঁ, কেউ ছন্দে না লিখতে চাইলে ছন্দ পরিহার করবেন। ছন্দ পরিহার করে নিরেট গদ্যেও আপনি কবিতা লিখতে পারেন। এই জন্যই বলছি, নিরেট গদ্যে কবিতা লিখতে যে পারেন তার প্রমাণ আমি যে রবীন্দ্রনাথ দিয়েছেন। বাংলা ভাষায় সর্বপ্রথম রবীন্দ্রনাথই গদ্য কবিতা লিখেছেন। পুনশ্চ পড়েছেন কিনা তাকে জিজ্ঞেস করুন। আপনি যদি গদ্য কবিতা কিভাবে লিখতে হয় সেটা যদি আগে না পড়েন, লিখবেন কি করে? আমাকে তুই আনলি কেন ফিরিয়ে দে, শক্তি চট্টোপাধ্যায়ের সবচেয়ে 10টি বিখ্যাত কবিতার ভিতরে এটি একটি, পুরোটাই গদ্যে লেখা। জীবন দাস নিজে গদ্য লিখেছেন, শামসুর রহমান অসংখ্য গদ্য লিখেছেন, আমরা অসংখ্য গদ্য লিখেছি। পাশাপাশি তারা গদ্যের পাশাপাশি ছন্দেও কবিতা লিখেছেন। কাজে যিনি প্রশ্ন করছেন তাকে বলা যেতে পারে ছন্দ জানার পর গদ্যে লেখা যেতে পারে। আর যদি ছন্দ কেউ না জানে তাহলে গদ্যেই লিখুন। গদ্যে লিখতে হলে কবিতার আরো কিছু আছে, উপাদান আছে। তাহলে আপনি কি উপমা কি জানেন, উৎপ্রেক্ষা কি জানেন, আপনি কি কবিতায় মিতের ব্যবহার জানেন? এগুলো যদি না জানেন, যদি ব্যবহার না করেন, শুধু ছন্দ দিয়েও ভালো কবিতা হবে না। কাজেই সবকিছুর মতো কবিতা একটু কঠিন ব্যাপার, খুব সহজ ব্যাপার নয়, একটু দেখতে হবে আর কি। রবীন্দ্রনাথের ভাষাও ছন্দ পড়তে হবে। ভাষাও ছন্দ যদি পড়েন তাহলে বুঝবেন কবিতা লিখতে হলে ভাষাও লাগে, ছন্দও লাগে। একজনকে আমি প্রশ্ন করি, ভাষা ছাড়া কেউ কবিতা লিখতে পারবেন? বলুন, একজন বলুন। হয় বাংলা অথবা ইংরেজি, যে কোনো ভাষা লাগবে। আর ভাষা যদি লাগে, ভাষা শিখতে হবে না? আর ছন্দ, কবিতা আর অকবিতার মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য হলো ছন্দ।
ভাষা ছাড়া যেমন কবিতা লেখা যাবে না, ভাষা যেমন শিখতে হবে, ছন্দও শিখতে হবে। আমরা কবিতা ছন্দের প্রশিক্ষণ দেই, এই বাংলাদেশ রাইটার্স ক্লাব থেকে দেই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেওয়া হয়। বাংলা একাডেমিতে আমি থাকার সময় আমি শুরু করেছিলাম লেখক প্রকল্প, তাতে ছন্দ যাদেরকে শিখিয়েছিলাম 200-র মতো কবি তখন। এখন কিন্তু সারা বাংলাদেশের তারাই কিন্তু প্রধান কবি হিসেবে দেখা দিচ্ছে আস্তে আস্তে। কাজেই একটু কষ্ট করি, কষ্টের সঙ্গে নষ্ট মিল, অনেক কঠিন। মিলটাই কবি নয়। ওকে, ভাষা, ছন্দ, অলংকার সবকিছুর একটা সমন্বয় দিয়েই তো কবিতা। তো আসলে আপনার এই মূল্যবান পরামর্শগুলো পেয়ে আমাদের মেঘদূতের যারা কবি, বেশিরভাগই শৌখিন কবি, অনেকে নবীন, কবিতার দিক থেকে নবীন। আশা করছি এবং বিশ্বাস করছি যে তারা উপকৃত হচ্ছে। আমাদের মধ্যে আরেকজন কবি উপস্থিত হয়েছেন, জিয়া আরফিন আজাদ। আমরা জিয়া আরফিন আজাদের কবিতা শুনবো। অবশ্যই। ধন্যবাদ রাশেদ। কবি বলে পরিচয় করিয়ে দেওয়াতে আমি খুবই বিব্রত বোধ করছি। আমাকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য মেঘদূত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই। আমি সাহিত্যের শিক্ষার্থী। কবিতা একটু অন্য মাইকটা আনমিউট হলে বোধহয় একটু। আমি সাহিত্যের শিক্ষার্থী। শোনা যাচ্ছে আমাকে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আমি সাহিত্যের শিক্ষার্থী। কবিতা সাহিত্যের অন্যান্য যে কবিতাও আমি অন্য সব নাগরিকের মতো আমিও ধারণ করি, এক একজন এক একভাবে প্রকাশ করে। এক একটা সময়ে আমাদের আবেগ আমাদেরকে হয়তো বাংময় করে তোলে। তো আমাদের যে 2013 সালে শাহবাগে যে আন্দোলনটি হয়েছিল, এই আন্দোলনটি পরবর্তীতে এই আন্দোলনে আরো দীর্ঘ সময় আলোচনা সমালোচনা বা আমাদের যে রাজনৈতিক মেরুকরণ রয়েছে সেখানে তার বিশ্লেষণ হতে থাকবে, কিন্তু এই আন্দোলন একটা জাগরণ সৃষ্টি করেছিল। আর এই আন্দোলনের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্য এর আগে কখনো আমরা প্রত্যক্ষ করি নাই। যেমন খুব সুশৃঙ্খল ছিল এখানে আমাদের তরুণ তরুণী, তাদের অংশগ্রহণ ছিল গভীর রাত পর্যন্ত। আমাদের তরুণীরা সেখানে অভিভাবকের সাথে, এমনকি অভিভাবক ছাড়া তারা এসেছে, কোনো বিশৃঙ্খলার সংবাদ আমরা পাইনি। এবং শান্তিপূর্ণ শক্তির, শান্তিপূর্ণ ঐক্যবদ্ধ একটা ডেমনস্ট্রেশনের, প্রদর্শনীর যে একটা শক্তি রয়েছে, সেটা শাহবাগ দেখাতে সক্ষম হয়েছে। তা আমাদের আন্দোলনের অনেক ইতিবাচক দিক সেখানে ফুটে উঠেছে। তার মধ্যে যে বিষয়টা আমাকে খুব উদ্দীপ্ত করেছিল, যে নারীদের বা আমাদের তরুণীদের, আমাদের বোনেদের অংশগ্রহণ, যে অংশগ্রহণটা আমাদের সমাজের বিভিন্ন জায়গায় একটা সেটাকে নাকচ করার একটা প্রবণতা, নারীর বিরুদ্ধে যে সহিংসতা আমরা দেখছি, বা তার অংশগ্রহণটা, তার অবদানটাকে আমরা যথাযথভাবে স্বীকার করছি না। সম্মানিত মডারেটর, আমি কিন্তু আমার নিজের ভয়েসটা শুনতে পাচ্ছি না, সেই কারণে আমি একটু মানে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনার ভয়েস খুব ভালোভাবে শোনা যাচ্ছে। আমরা মিউট করে রেখেছি, তাই আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আমি আনমিউট করে কথা বলছি, শোনা যাচ্ছে খুব ভালোভাবে। খুব ভালো বলছেন আপনি, বলে যান। তা আমি প্রসঙ্গে আসি। সেটা সেই শাহবাগ আন্দোলনের একেবারে শুরুতে আমরা দেখেছি যে লাকি আক্তার, যিনি স্লোগান কন্যা হিসাবে, যিনি একটি প্রতীকে রূপান্তরিত হন, তিনি একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশ ছাত্র উন্নয়নের পরবর্তীতে সাধারণ সম্পাদক হয়েছেন, এখনো নিশ্চয়ই রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি ব্যক্তি লাকি গুরুত্বপূর্ণ নয়, লাকি যেভাবে
একটা প্রতীকে রূপান্তরিত হয়েছিল, সেই বিষয়টা আমরা মনে হয় সকলেই কম বেশি অবগত। সেটা আমাকে উদ্দীপ্ত করেছিল। আমি তাৎক্ষণিক একটা আবেগ থেকে যেটা লিখেছিলাম, কবিতা শিরোনাম আমার বোন লাকি। আমি পাঠ করছি। আমার সীমাবদ্ধতাগুলো আমি কখনোই ওভাবে পাঠ করি না আনুষ্ঠানিকভাবে, সেটা আপনারা ওভাবে গ্রহণ করবেন। আমার বোন লাকি। ফাগুন আসার আগেই মাঘের জমাট বাতাসে ফিসফাস তোমার ধূসর চুলে চুমু দেবে বলে চক্রাকারে ঘুরতে থাকে তোমার চকিত চাহনিতে বিনম্র শাসন, যেন অনুমোদনের সুর। বাতাসেরা ধীরে ধীরে ভ্রমরের গুঞ্জন তোলে, তোমার সাথে হাত ধরাধরি করে পরীর নাচন তোলে পলায়ন পর মাঘের ঝকঝকে রোদে। প্রফুল্ল বাতাসে সোনালি রোদ পিছলে যায়, হুটুপুটি খায় তোমার ধূসর চুলে। মুহূর্তে পাল্টে যায় তোমার চুলের রং, সেই রং ছড়িয়ে যায় তোমার চোখের তারায়, তোমার লাজুক গালে। এই ফাগুনের আগে এমনই নির্ভাবনায় ভরা ছিল তোমার জীবন। তোমার প্রসারিত দুহাতে ছিল কেবল বাতাসের স্পর্শ। এমন নিশ্চিন্ত বিকেলে বাতাসেরা কেন বিচলিত, কেন চঞ্চল হয়ে তারা ছেড়ে দেয় তোমার নিঃসংকোচ দুহাত? কেন থেমে গেল এমন পরীর নাচন? বুঝি ওই বাতাসে রাজাকারের তপ্ত নিঃশ্বাস ঘটায় ছন্দপতন। এলো চুল বেঁধে নিয়ে চোখের তারায় অনুরাগী রৌদ্রের ছটা ঝেড়ে ফেলে আমার কিশোরী বোন কঠিন চোখে তাকায় দিগন্তে। তার শানিত ললাটে, তার অকম্পিত গ্রীবায় আমি কিশোরীর লাজুক রূপ দেখি না। কখন পাল্টে গেছে আমার বোন? রাজাকারের উদ্যত ফনা গুটিয়ে যায় এক পরিপূর্ণ তরুণীর জলজলে দৃষ্টির সামনে। আমার বোনের এমন রুদ্র রূপ আমি দেখিনি কখনো। পরিদের নিশ্চিন্ত হাত ছেড়ে ফাগুনের ঝাঁ চকচক রোদে তপ্ত বাতাসে এখন ধুলার নাচন। ঘোড়ার খুরের সাথে বেজে উঠেছে দামামা দ্রিম দ্রিম দ্রিম। বৈশাখ তো অনেক দূর, এই ফাগুন কেন এত উতালা? ভাইয়ের মমতার হাত একরকম ঝেড়ে ফেলেই চাবুকের মতো ছুটে বেরিয়ে যায় আমার বোন। কিশোরী নয় সে মোটেই, তবু অশান্ত হয়ে ওঠে আমার মন। এমন দিনে জানালাগুলো শক্ত করে লাগিয়ে বাতিগুলো জ্বালিয়ে দিলেই তো হয়। বাহিরে কর্কশ সূর্য আমার কালো বোনটির নরম ত্বক পুড়িয়ে দেবে সে নিঃসংকোচে। বখাটেরা কিংবা চোস্ত ইংরেজে বলা কোনো ভদ্রলোক আমার বোনের সরল হাতখানি তাদের নোংরা হাতে নেবে, মুচড়ে দেবে, সেই সাথে মুচড়ে দেবে তার হৃদয়। বন্ধ জানালার ওপারে কৃত্রিম আলোয় আমি পুরনো খবরের কাগজের নিচে আমার অস্থিরতা লুকাবার চেষ্টায় রত। আমি বসে আছি বন্ধ দরজার ওপারে, সাঁঝের আগেই আমার বোনের ঘরে ফেরার প্রত্যাশায়। তবু ওই বিশ্রী শব্দে বাজে দ্রিম 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 সেই ধ্বনি, মিশে যায় আমার ভয়ার্ত বুকের ধ্বনিতে। দিন শেষে সন্ধ্যা হয়েছে কখন, নির্ঘুম চোখে বন্ধ দেয়াল ঘড়িটা দেখি। কতটা রাত হয়েছে বোঝা যায় না, তবু রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে ক্রমশ তীব্র হয় দ্রিম দ্রিম দ্রিম। এক বুক আশঙ্কা নিয়ে আমি নেমে আসি রাস্তায় আমার বোনের খোঁজে। অন্য দিনের চেয়ে বেশ নিঃসঙ্গ আজকের গলি আর রাজপথ। আমার ত্রস্ত চোখে কিছুই লাগে না স্থির। দুপায়ে দু স্যান্ডেল নিয়ে আমি হেঁটে চলি উদ্ভ্রান্তের মতো। চেনা পথগুলো কেমন অচেনা লাগে, মনে হয় তারা বয়ে চলেছে নদী। সকলে ছুটে চলেছে একদিকে, ঊর্ধ্বপানে তাকিয়ে। আমি সম্মোহিত আমি মিশে যাই স্রোতের কুলুকুলু ধ্বনি ক্রমশ গর্জনে রূপ নেয়। এ কি মহাসমুদ্র আজ নিয়াজির অপমানের স্থানে? স্লোগানে স্লোগানে মুখর মানব তরঙ্গে ফেনিল, হাজারো তরুণীর
বিহল চুলে অপসৃয়মান ছায়ায় আমি খুঁজি আমার অসংখ্য মুষ্টিবদ্ধ হাত আমার দৃষ্টিতে বিভ্রম জাগায়। তরঙ্গের গতি বেয়ে আমি ব্যাকুল চোখে তাকাই সম্মুখে। হঠাৎ আমার দৃষ্টি কেড়ে নেয় একটি মুষ্টিবদ্ধ হাতে। উত্তাল তরঙ্গের মাঝে উন্মাতাল সেই হাত, যার কণ্ঠে শোনা যাচ্ছে সেই গর্জন। সে অযুত কণ্ঠের শক্তিতে আকাশ বিদীর্ণ করে বারবার চোখ দুটো মেলে দিচ্ছে অসীম আকাশে। সেখান থেকে বিদ্যুতের শক্তি নিয়ে বিলিয়ে দিচ্ছে অযুত জনতার মাঝে। আমার বোন লাকির চোখে বিদ্যুতের ঝিলিক, কণ্ঠে বজ্রের ধ্বনি, মুষ্টিবদ্ধ হাতে জলোচ্ছ্বাসের তাণ্ডব। কতে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। গতে গোলাম আজম, তুই রাজাকার, তুই রাজাকার। সমাপ্ত। পুরোপুরি গদ্যে লেখা একটি অনেক কবিতা। ধন্যবাদ ধন্যবাদ। কবি। আমি তোমার জন্য অপেক্ষা না করেই মন্তব্য করতে শুরু করেছি। কবির নামটা বলে দিয়েছি। নামটা কি জন্য ভাই? কবির নাম কি? জিয়া আরেফিন আজাদ। জিয়া আরেফিন। জিয়া আরেফিন জিয়া আজাদ। আরেফিন এই কবিতা পড়ার আগে আমাদের সমকালে সংঘটিত একটি ঘটনা, যার সঙ্গে আমাদের সময়ের দূরত্ব খুব বেশি নয়, তা সত্ত্বেও যা একটি কিংবদন্তিতে পরিণত হয়েছে। এখন যদিও শাহবাগের দিকে তাকাই, আমি শাহবাগের থেকে খুব বেশি দূরে না, এখন কাঁটাবনের মোড়ে আমার পূজা সেন্টারে আছে। এখান থেকে ওদিকে তাকালেই মনে হলো, যদি মনে হয় কি ঘটেছিল, এটা কি সত্যি ঘটেছিল, মনে হয় একটি স্বপ্নের ভিতর দিয়ে সেই আমাদের একটি যে সদাচারী যাত্রা, সেই সদাচারী সমাবেশ, সেখানে যে একটি কিশোরীর কণ্ঠ, সেই কণ্ঠ শুধু এটা ধ্বনি নয়, শুধু এটা সঙ্গীত নয়, শুধু এটা স্লোগান নয়, একটি জাতির ভিতর থেকে একটি যে কণ্ঠটা উঠে আসা উচিত ছিল, সেদিন সেই কিশোরীর কণ্ঠে সেই কণ্ঠটি আমরা পেয়েছিলাম। আর আমাদের আজকের এই কবি সেই কণ্ঠটিকে অনুসরণ করে, অবলম্বন করে একটা কিছু নির্মাণ করেছেন। সেই কণ্ঠে যে ছন্দ ঝঙ্কৃত হয়েছিল, সেই ছন্দের অনুকরণে, অর্থাৎ এটাকে আমরা বাংলা কবিতার যে তিনটি প্রধান ছন্দ, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত, তার কোনোটাকেই ফেলতে পারবো না। তবে ফেলতে পারবো তিনটাকে সমন্বিত করে মিশ্র ছন্দে। যে মিশ্র ছন্দ শুধু তার পক্ষেই রচনা করা সম্ভব যে যে বিষয়টি বর্ণনা করে সেই বিষয়ের সঙ্গে যথাসম্ভব নিজেকে মিশিয়ে দেয়, মিলে যায়। আমি দেখতে পাচ্ছি এই কবি যে কাজটি করেছে সেটি হচ্ছে এই একটা নতুন বিষয় তৈরি করেছে, যে বিষয়টা আগে নতুন ছিল না। লাকি তো আমাদের কিশোরী মেয়ে, আমার কন্যার মতো, আরেকজনের বোনের মতো, এই ধরনের একজন মেয়ে। একটা মেয়ে হঠাৎ একটা যে প্রতীক হয়ে ওঠা, এটার একটা কাব্যিক নাম আছে, কিন্তু এই বিষয়টা হয়তো আমরা জানি না। জানলে শুধু বলবো এই কাজটা যে করে সে কিন্তু একটা নতুন কাজ করে, এবং তার কারণেই ছন্দ না থাকলেও ওটা কবিতা হয়ে ওঠে। আজকে যে কবিতাটা আমি শুনলাম, আমার মনে হয়েছে যে আমরাও কবিতা লিখেছি, কবিতা পড়েছি, কতজনে কবিতা লিখেছে, কয়েক হাজার লাখ হয়ে যেতে পারে এই শাহবাগ এর উপরে কবিতা লেখা হয়েছে। এটি তার ভিতরে একটি নতুন কবির লেখা। আমি তার কবিতা আগে শুনিনি। এই কবিতাটিও যতগুলো কবিতা ওই শাহবাগ কেন্দ্রিক বিষয় নিয়ে লিখিত হয়েছে, তার ভিতরে শ্রেষ্ঠ কবিতা, অথচ ছন্দে, প্রথাগত ছন্দে নয়। কাজেই এর আগে যে প্রশ্নটা আমি শুনেছিলাম যে ছন্দে কি কবিতা লিখতেই হবে, না লিখলেও চলবে, যদি আপনি যে কবিতাটি লিখছেন সেই কবিতা যে ভাষা ব্যবহার করছেন সেই ভাষার ভিতর ছন্দকে নতুনভাবে নির্মাণ করা যায়, এবং যদি যে বিষয়টা করছেন সেই বিষয়টাকে একালের একটা কিংবদন্তিতে পরিণত করা যায়। ইংরেজি ভাষায় এটাকে বলে মিথোপিয়া, অর্থাৎ আমরা মিথের কথা জানি। মিথ মানে কি? পুরনো দিনের ঘটনা, যে ঘটনা মিথ্যে হলেও আজকে আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হয়। আমরা কেউ শিবকে দেখিনি, অর্জুনকে দেখিনি, কিন্তু অর্জুনের বীরত্ব আমাদের কাছে এমন যে অর্জুনের বীরত্ব কেউ দেখালে আমরা তাকে অর্জুন বলি, একালের অর্জুন বলি, যে এমন একজন বীর। আর একালে এমন একটা বীরত্ব দেখিয়েছে, তেমন ঘটনাকে নিয়ে যদি আমরা কিছু রচনা করি, সেটা হচ্ছে আমরা বলি মিথোপিয়া
নবমিত, একালের মিত। যেমন এটা তো আজকে আমরা এই লাকির ছোট্ট মেয়ে লাকিকে যেভাবে উপস্থাপন করলো এবং মিথে পরিণত করলো, এই মিথে পরিণত করার ফলেই কবিতার একটা কাজ হচ্ছে আপাত মিথ্যাকে সত্যে পরিণত করে সত্যকে নির্মাণ করা। সেই সত্য যা রচিবে তুমি, কবি তব মনোভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য যেন। তো এই যে বিষয়টি, সেটি হচ্ছে এই কাজটি কিন্তু আজকের কবি জেনে হোক না জেনে হোক এটা করে ফেলেছেন। একটা নতুন মিথ তৈরি করেছেন, ছোট্ট একটি মেয়ের কণ্ঠ, তুই রাজাকার মানে কতে কি অমুক কি এইসব করে করেছেন। এই ধরনের ঘটনা আমি বাংলা সাহিত্যে আরেকটা বলি, বনলতা সেন। কখনো শুনেছিলেন বনলতা সেন? জীবনানন্দ সেন আগে শুনেন নাই, এখন যখন শুনেন বনলতা সেন মানে একালের মিথ। আমরা একালের মিথ জানি। বনলতা সেনের আগে যে মিথটা ছিল সেই মিথের নাম হলো হেলেন। হেলেনের সঙ্গে বনলতা সেন মিল। হেলেন হলো গ্রিক মিথোলজি, গ্রিক মিথোলজির সেই মহিলা যাকে সবাই ভালোবাসতো, যার জন্য বীরেরা যুদ্ধ করেছে। আবার বনলতা সেন হচ্ছে একালের একজন কবির নায়িকা, যে নায়িকার জন্য কেউ ট্রয়ের যুদ্ধ করেনি, ভিতরে ভিতরে এটা ওই ধরনের আরেকটি ভালোবাসার যুদ্ধ করেছে। ভালোবাসার যুদ্ধ করা তো ইতিবাচক দিক। ভালোবাসার যুদ্ধে জয়ী হলে তো ভালোই, পরাজিত হলেও কোনো ক্ষতি নেই। ভালোবাসার যুদ্ধ রক্তপাত করে না। যে লাকির যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে একটি অসংকল্প বদ্ধ জাতির, অসংবৃত জাতির, অসদাচারী জাতির ভিতর থেকে একটি প্রতিবাদী কণ্ঠ একটা মিথে পরিণত হয়ে গেছে, নব পুরাণে পরিণত হয়ে গেছে। এই কবি আজকে এই তার এই আমি বলবো যে প্রবহমান গদ্য ছন্দে তার এই যে উচ্চারণ, এই উচ্চারণ দিয়ে আমাদের সমকালীন একটি বাস্তব ঘটনাকে কল্পনার চেয়ে সত্য এবং অনুপ্রেরণাদায়ী একটি ঘটনায় পরিণত করেছেন। আমি তাকে অসংখ্য অসংখ্য অশেষ অভিবাদন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি। বুঝতেই পারছেন কবিতা যেটি ভালো হবে সেটাকে আমি কতখানি প্রশংসা করব, আর যেটিতে উন্নতা থাকবে তাকে আমি তিরস্কার করব না, শুধু উন্নতার কথাগুলো সবিনয়ে বলে বলবো, একটু সতর্ক হোক। কবিতা সবসময় সতর্ক যাত্রা, কবিতা সবসময় সচেতন যাত্রা। অচেতন উৎস থেকে আমাদের কবিতা শুরু হয়, সচেতন প্রক্রিয়া দিয়ে কবিতাকে আমি সত্যিকার অর্থে কবিতায় পরিণত করি। একটি নারীকে দেখে আমার ভালোবাসার জন্ম হয়, আমি তখন দেখি তোমাকেই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার। সচেতন যাত্রা দিয়ে আমি বলি, দ্বিতীয় পংক্তিটা আমাকে লিখতে হবে, তোমাকেই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। দ্বিতীয় পংক্তিটা কিন্তু চেতন যাত্রা। এই কবির প্রথম শুরুটাও অচেতনভাবে তৈরি করেছেন এই কবিতা, তারপর সচেতনভাবে কবিতাকে তিনি বই বেরিয়েছেন, নিয়েছেন, একটি দীর্ঘ কবিতা তৈরি করেছেন, কিংবদন্তি প্রতিম নব পুরাণ ভিত্তিক একটি নব কবিতা। আবার অভিনন্দন কবি, বলুন। অনেক অনেক ধন্যবাদ হুদা ভাই। আসলে হুদা ভাই যে সাথে অশেষ কৃতজ্ঞতা। হ্যাঁ হ্যাঁ, আর ওই আমাদের জিয়ারফিন আজাদ, ওনার এই কবিতায় যে বলা যায় যে সমালোচনা উনি করলেন অসাধারণ। আমরা কিন্তু তার কণ্ঠ থেকে এই যে একটি উৎসাহ আমাদের কবিদের জন্য, এটা নিঃসন্দেহে আমাদের জন্য বিরাট একটি প্রেরণার। আমরা এরপরে তাহেরা আফরোজকে ডেকে নিব। তাহেরা আফরোজের কণ্ঠে আমরা পরপর দুটি কবিতা শুনতে চাই, একটি তার স্বরচিত কবিতা এবং আরেকটি হচ্ছে আমাদের আজকের অতিথি নুরুল হুদা, কবি নুরুল হুদা, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয়। তার নুরুল হুদার একটি কবিতা তাহেরা আফরোজ পড়বেন। তো তাহেরা আফরোজ, আমন্ত্রণ জানাচ্ছি তোমাকে, এবং প্রথমে স্বরচিত কবিতা, তারপরে আমাদের কবির উদ্দেশ্যে তাকে সম্মান জানিয়ে ওনার লেখা কবিতা। আসসালামু আলাইকুম হুদা ভাই। তাহেরার একটু পরিচয় দিয়ে দেওয়া দরকার না? ওয়ালাইকুম আসসালাম তাহেরা, আচ্ছা পরিচয়টা শুনে। হুদা ভাই তো আমার আসলে সম্পর্কে বেয়াই হন। আমার প্রথম কাব্যগ্রন্থ জল তরঙ্গ যে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আপনি ছিলেন, আপনার হাতেই আমার প্রথম বই উদ্বোধন হয়েছিল, মনে আছে আপনার? আমি তোমার ব্যয় হলে তুমি আমার ব্যয় হও, ব্যয় ঠিক আছে, মনে পড়ছে, আমার মনে পড়ছে। আচ্ছা, আমি
2012 সালের শেষের দিকে চরম একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল আমাদের দেশে। প্রতিদিন অসংখ্য মৃত্যু, এরকম একটা হেফাজতে আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, পোশাক কারখানা ধসে গিয়েছিল। সেই প্রেক্ষাপটে আমার একটা কবিতা লেখা আছে, অনাগত প্রজন্মের প্রতি। ছোট্ট একটা কবিতা, আমি সেই কবিতাটি পড়ছি। আচ্ছা। যে শিশু ভূমিষ্ঠ হবে কাল, তাকে আমি কোন বাংলাদেশের কথা বলবো? কোন ইতিহাস শোনাবো আগামীর শিশুকে? 71 দেখিনি, দেখেছি 21 শতকের হায়নাদের। বুকে বাতি জ্বালে 71, আর চোখের পর্দায় এ সময়ের সারি সারি লাশের ছবি। সুগন্ধির বোতলে পচা লাশের দুর্গন্ধ, আতরের শিশিতে মুসলমানের রক্ত। আমি কোন সুগন্ধি দিয়ে গোসল করাবো শিশুকে? কোন আতরে চুম্বন খাবো বলো? 71-এর বাতি নিষ্প্রভ হলো বুঝি, চেতনায় বিলীন লক্ষ লাশের মুখ। ধ্বংসস্তূপে ঝুলে থাকা লাশ, শাপলার বুকে পাঞ্জাবি পরা লাশ। যে শিশু ভূমিষ্ঠ হবে কাল, তাকে আমি কোন বাংলাদেশের স্বপ্ন দেখাবো? শিশুটির বুকে খোদাই করে কোন ইতিহাস বলবো? ধন্যবাদ। খুব ছোট্ট একটা কবিতা ছিল আসলে, সেই সময়ের আমার উপলব্ধি। এটাও খুব সুন্দর কবিতা, ছোট্ট। আগের কবিতা যদি হয়, আমি যদি বলি দীর্ঘ একটি ছানানো তরবারি, আর এটা একটা ছোট্ট একটা ছানানো অব্যর্থ একটা ছুরি। কাজেই কবিতা তো এইভাবেই হতে হবে। গদ্য লেখা কবিতা ভালো হতে পারে অবশ্যই, যদি সেইভাবে এটাকে সুমিত সুপরিশীলিত করে লেখা যায় এবং উচ্চারণ করা যায়। গদ্য কবিতার একটা প্রধান অস্ত্র হচ্ছে এটা খুব সহজে প্রয়োগ করা যায়, এবং প্রয়োগ করার সময় যিনি প্রয়োগ করছেন, উচ্চারণ যিনি করছেন, যিনি লিখছেন, তাকে ওইভাবে সাজাতে হবে। এখানে কবির ভূমিকা অনেক বেশি, কবির দায়িত্বটাও অনেক বেশি। তাহারাকে ধন্যবাদ তোমার এই ছোট্ট কবিতার জন্য। কিন্তু এটা কবিতা হিসাবে আয়তনে ছোট হলেও এটা কিন্তু অনুভবে আর এটার যে তাৎপর্যে এটা কিন্তু সুদূর প্রসারী। ধন্যবাদ। ধন্যবাদ। আসলেও অনেক অনেক সুন্দর একটা কবিতা। আমি একটু সঞ্চালকদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আমাদের স্টুডিওতে আসলে আরো অনেক কবি আসার কথা ছিলেন, হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে তারা যুক্ত হতে পারেননি। তো আমি হুদা ভাইয়ের কবিতাটা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করতে হবে। বলে হুদা ভাইয়ের একটি কবিতা আছে 15 আগস্ট, এটা আমি বিভিন্ন জায়গায় আবৃত্তি করেছি। তাই নাকি? এত বড় কবিতা পুরোটাই আবৃত্তি করবো? আমি ডুয়েট করেছি এটা, আমার সাথে আরেক শিল্পী ছিলেন ইফতেখার। এটা আমি ভিডিও নির্মাণ করেছি, এটা আছে আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও। জি, আমি এই কবিতাটি। জি, তাহলে তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ আমরা তো রাইটার্স ক্লাব থেকে আজকেও 10টার সময় যাব। আচ্ছা, তুমি আমার ইয়েটা নিয়ে নিও, আমার টেলিফোন নাম্বার তো ইয়ের কাছে, নাসরিনের কাছে আছে, অথবা আমি এখনই বলে দিতে পারি, কিন্তু বলা ঠিক হবে না, কারণ এটা ওপেন অনুষ্ঠান, তাই না? তুমি এটা নিয়ে নিও, আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। আমরা কিন্তু প্রতি সপ্তাহে 5টা থেকে 6টা অনুষ্ঠান করি। হ্যাঁ, ওকে দিয়ে দিও। ঠিক আছে, করো। আমি পড়ছি 15 আগস্ট কবিতাটি। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত। আজ খাখা, আজ ধুধু, ছিন্ন ভিন্ন মানুষ অশোক রাঢ়ে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বাড়ি পাথর। বজ্রবুক মাটি ও পাথর, মানুষ পাথর নয় যদিও পাথর, বাঙালি পাথর নয় যদিও পাথর, অনার্য পাথর নয় যদিও পাথর। দেখো ত্রিকালজ্ঞ শুয়ে আছে ত্রিকাল পাথর, নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি ধাবমান গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র তার সহচর। প্রয়োগ সে করেছে নাকি এ মহাজীবন?
নাকি খণ্ড খণ্ড বালুচর খেলাঘর, পলকেই লন্ড ভণ্ড তৃণকম্পে জলকম্পে? সদুত্তরে মানবিক জ্ঞান বারংবার উপহাস করে যায় তোমাকে আমাকে, বলে একা কোনো প্রাণী তো বাঁচে না, একাকী মানুষ তার অংশ মাত্র কাউকে যাচে না। সে যায় নিজের মতো ঘোর বরিশায়, শালিক, দোয়েল আর খইরঙা হাঁসেদের কাছে ডাকে আর হাসে। সে যায় নিজের মতো ঘোর বরিশায়, নিজের অন্দরে, চরাচর পার হয়ে দূর চরাচরে। সে যায়, ফেরে না, সম্মুখে বিশাল বিশ্ব, কিছুই দেখে না। যে দেখে সে দেখে আপন দৃষ্টির রঙে দৃশ্যাবলী যায় শুধু একে। চক্ষুষ্মান ত্রিকালজ্ঞ দেখে, সবই দেখে। দেখে সবুজ রঙের এক ভূখণ্ড, হিমালয় চূড়া থেকে নেমে এসে সমুদ্রে দাঁড়ায়, হাঁটু জল পার হয়ে যায়, নেমে যায় কোমর অবধি, দমকা টানে ডুবে যায় ঢেউয়ের গহীনে। যখন সে ভেসে ওঠে সুজলা সুফলা, কে তোকে শনাক্ত করে? কে কে একজন পাঠ করে জন্মের ঠিকুজি, কে একজন ইতিহাস ইতিহাস ডাক ছাড়ে গঙ্গা পার থেকে, কে এক ভূখণ্ড এসে সত্যভাগ দাবি করে কালে মহাকালে। মানুষের পক্ষ থেকে একজন সুদীর্ঘ মানুষ তর্জনী উঁচিয়ে ন্যায্য হিস্সা চায়। মহাকাল খানিক দাঁড়ায়, হাসে, তারপর দুলকি দুলকি চালে গন্তব্যে হারায়। হারায় না উদ্যত তর্জনী, হারায় না ভূমি আর ভূমির সন্তান। কাল বন্দি, দেশ বন্দি হয়ে যায়। ওরা সেই তর্জনীর চারপাশে গোল হয়ে বসে, নাচে আর গায়। ওরা হাসে, ওরা কাঁদে, উৎসবে ও বেদনায়। জন্মসঙ্গী মৃত্যুসঙ্গী ওরা সঙ্গে সঙ্গে যায়। আজন্ম অনাথ ওরা, যেতে যেতে বলে সমস্বরে, বলে নাথ, প্রাণনাথ, ডাকে আর কাঁদে, তারপর চুপ হয়ে যায়। আগুনের চন্দন কাঠ যখন উজ্জ্বল, কে একজন বলে নিচু স্বরে পিতা, অন্যজন বলে পিতা, পাশের কে যেন বলে গাঢ় স্বরে পিতা। তখন সবাই বলে পিতা 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 পিতা। আজন্ম অনাথ এই প্রাণসীমা জিওবার লাঙলে চাষ করে পিতা। হৃদয়ের ভূমি নবনীতা ইহকাল পরকাল পার হয়ে যায়। ওরা যায়, জন্মজ্ঞাতি ওরা সব পিতৃত্বের কাছে চলে যায়। হারিয়ে যেতে বাঘ বন্দি ত্রিভঙ্গ খেলায়, উড়ে যায় বিলে ঝিলে সরোবরে পাখির ডানায়। তারপর তারপর উড়ে উড়ে ঘুরে ঘুরে বুক তার শনিতে ভাষায়। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাখা, আজ ধুধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ অশোক রাহে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বাড়িপাত হোক। আজ গঙ্গা ব্রহ্মপুত্র সুরমা যমুনা পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ পদ্মা বুড়িগঙ্গা আড়িয়াল খাঁ পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ শঙ্খ কর্ণফুলী মুহুরী গোমতী পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নাফ ধলেশ্বরী জলাঙ্গি পশর পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নীর ইছামতি ক্ষীর করতোয়া পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নদী উপনদী বাংলার ব্যাকুল জলধি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ মাঝি মাল্লা দাড়ি গাঙের সোয়ারি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক।
আজ সিঁড়ি জলসিঁড়ি বজ্রা কেরায়া, পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক, উটাক নৌকার পাল দাঁড়াক নির্বাক। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক, অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাখা, আজ ধুধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ অশোক রাঢ়ে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বাড়িপাত হোক। আজকে কেবলই ছবি তুলির স্বীকৃতি? তুমি জন্ম, বাঙালির জাতি প্রতিকৃতি। কে বলে ছিলে না তুমি স্মরণসীমায়? তুমি চির বাঙালির স্মৃতির প্রতীক। কে বলে ছিলে না তুমি লেখার খাতায়? তুমি চির বাঙালির লেখ্য প্রতীক। কে বলে ছিলে না তুমি চোখের পাতায়? তুমি চির বাঙালির দৃশ্য প্রতীক। কে বলে ছিলে না তুমি দিবস বিভায়? তুমি চির বাঙালির দৃশ্য প্রতীক। স্মৃতি, লিপি, দৃষ্টি আর আলোক প্রতীকে অনার্যের কৃষিযোগ্য জমিনে ও বুকে তুমি গুপ্ত মূলধন বাঙাল মুলুকে। বাঙালি ও বাঙালিত্ব ঐক্যমত্য তোমার প্রতীকে। তোমাকে যে ভুলে যাবে কেউ তার জাতি পিতা নয়। জাতিহীন, গোত্রহীন, জারজ কি কারো পরিচয়? জাতিহীন, গোত্রহীন, জারজ কি কারো পরিচয়? ধন্যবাদ। ধন্যবাদ তাহেরা তোমাকে। এই দীর্ঘ কবিতাটি তুমি পাঠ করেছো একা। এটা যদি আরেকজন সঙ্গে থাকতো এ করে হলে উপস্থিত। হুদা ভাই কথা শোনা যাচ্ছে না। ও মিউট করে রেখেছিলাম, তো মিউট না আনমিউট করে না করে এই কথা বলতে শুরু করেছি। তাহেরাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আমি আমার এই কবিতাটি পাঠ করার জন্য। এটা অনেক জায়গায় অনেকেই পাঠ করে, বিশেষ করে 15 আগস্ট। এই যে শুধু 15 আগস্ট কবিতার নাম হওয়ার কারণেই অনেকে এটা পছন্দ করে। তারপর এটার ভিতরে যখন ঢুকে যায় দেখে 5 থেকে 6টা 5টি খণ্ড বোধহয় কবিতার আছে। কেউ কেউ প্রথম খণ্ড 6টি, প্রথম খণ্ড আর পঞ্চম আর ষষ্ঠ খণ্ড পাঠ করে। এই করলে এইটুকু করলেও কিন্তু হয়। আর মাঝখানে কবিতার যে অংশটা আছে সেটা ইতিহাসের একটা বিশ্লেষণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে একটি জনগণের ভিতর পিতা হয়ে ওঠেন, পিতা 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 পিতার বিভিন্ন ধরনের কিন্তু একটা ব্যাখ্যা আছে। আমি একবার একজন আমাকে জিজ্ঞেস করতে, জাতির পিতা মানে কি বলে আমার ফেসবুকে একজন ছাত্র এমনভাবে আমাকে আক্রমণ করলো, আমি বাধ্য হলাম তাকে জানাতে। আমি প্রশ্ন করলাম যে পিতা বলিতে কি বোঝায়, অভিধান দেখে আগে বের করে নেওয়া উচিত। অভিধানকে দেখেছো তোমরা? তো বললো যে হ্যাঁ দেখেছি। কোন অভিধান? বললো অভিধানে কি আছে। তখন আমি একটা বিশেষভাবে রেফার করলাম বাংলা একাডেমির অভিধান। বাংলা একাডেমির যে অভিধানটি, সে অভিধানের গিয়ে পিতা শব্দটির অর্থ বের করো। পিতা শব্দটির 5টি অর্থ আছে। সেই 5টি অর্থের ভিতর একটি অর্থ হলো যে রক্ষা, যে কোনো মানুষকে অন্য মানুষ যখন রক্ষা করে, একটা পরিবারকে যখন একটা মানুষ রক্ষা করে, একটা জাতিকে যখন একটা মানুষ রক্ষা করে, তখন একটা পরিবার পিতা হয়ে যায়, গোষ্ঠী পিতা হয়ে যায়, জাতি পিতা হয়ে যায়। ঠিক সেইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি জাতিকে যে সৃষ্টি করলেন এবং জাতির সমস্ত দায়িত্ব গ্রহণ করলেন, সেটা কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে সেই কাজটি করে দিলেন। এই অর্থেই তিনি আমাদের জাতির পালকে ভরণ পোষণ করা থেকে আরম্ভ করে সবকিছু, এই একটি অর্থ পিতা। আবার আরো অন্য অর্থগুলো সবগুলোতে পিতা, কিন্তু প্রথম যে অর্থ জৈবিক পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবশ্যই তার সন্তানদের জৈবিক পিতা, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাঙালি নামক যে জাতি সন্তান আছে, যে জাতি রাষ্ট্রের প্রত্যেকেই জাতি সন্তান, সেই জাতি সন্তানের জন্য তিনি প্রতীকী হিসেবে জাতির পিতা, ফাদার অফ দ্য নেশন হিসেবে স্বীকৃত হয়েছে। এবং এটা স্বীকৃত হয়েছে কি, একজন প্রথম বলেছে, আমি বলেছি
যে আরেকজন বলেছে, তখন আরেকজন হ্যাঁ তিনি আমার পিতা, তিনি জাতির পিতা। এই জন্য দেখবেন আগুনে গোল হয়ে যারা কথা বলছে এই কবিতা আছে, তারা বলছে একজন বলে পিতা, আরেক গাঢ় স্বরে পিতা, আরেকজন তখন বলে হ্যাঁ হ্যাঁ পিতা তো। এইভাবে কিন্তু এক সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে আমরা যাকে বলি স্পন্টেনিয়াসলি ইংরেজিতে, স্বতঃস্ফূর্তভাবে তার পিতৃসত্তা জাতিগত পর্যায়ে স্বীকৃত হয়ে আছে। এবং এইভাবে স্বীকৃত হওয়ার যে ধারণা, সেটা কিন্তু আমরা অন্যত্রও দেখি। যেমন কামাল আতাতুর্ক, তিনি তুর্কি জাতির পিতা। তাহলে তুর্কি জাতির পিতা কেন? কারণ পুরো তুরস্ককে মরা মৃত রাষ্ট্র, ইউরোপের ডেড সিকম্যানকে তিনি উন্নত রাষ্ট্রে পরিণত করেছিলেন, আধুনিক রাষ্ট্রে পরিণত করেছেন বলে তাকে এই অভিধা দেওয়া হয়েছিল। আমরা যে রাষ্ট্রটাকে অস্বীকার করে চলে এসছি, কই তাকেও তো একজনকে, মোহাম্মদ আলী জিন্নাহকে ওই রাষ্ট্রের জনক বলা হতো, তখন কিন্তু আমরা কোনো প্রশ্ন করিনি। আসু আমরা প্রশ্ন করেছি কখন, কখনো কখনো যারা বাঙালি স্বাধীনতার বিরোধিতা করেছে তারাই উস্কে দিয়ে প্রশ্ন তুলেছে বঙ্গবন্ধুকে জাতির পিতা কেন বলা হবে। বলা হবে এই জন্যই, হাজার বছর ধরে যে বাঙালিরা যে সংগ্রাম করেছে, হাজার বছর আগে থেকেও বাঙালিদের যে নিজেদের স্বাধীনতার সংগ্রাম, সেই স্বাধীনতার সংগ্রামকে সম্পূর্ণ সংবিধিবদ্ধ করে পূর্ণাঙ্গতা দেয়া এবং বাংলাদেশকে একটা জাতিরাষ্ট্র উপহার দেয়া, একটা সংবিধান উপহার দেয়া, যে সংবিধানে যে স্তম্ভগুলো আছে সবগুলো মানবিক স্তম্ভ। আমরা জানি জাতীয়তাবাদ, তাই না? জাতীয়তাবাদ সারা পৃথিবীতেই জাতিসত্তা এবং জাতীয়তাবাদ আছে। এই জাতিসত্তার জাতীয়তাবাদ আছে বলেই আন্তর্জাতিকতাবাদ আছে। কেউ কেউ মনে করেন যে একটা জাতি যদি অতিশয় হয়ে বলশালী হয়ে ওঠে, অন্য জাতিরা তাদের দ্বারা নিষ্পেষিত হয়। তো এটা হলো ওই জাতির, ওই বিশেষ জাতির, ধরা যাক এক সময় হিটলারের সময় জার্মান জাতি এইভাবে সংহারী হয়ে উঠেছিল। কখনো কখনো ইংরেজ জাতি সারা পৃথিবীতে তার প্রভুত্ব বিস্তার করেছিল। এই প্রভুত্ব বিস্তার না করেও, সংহারী না হয়েও মানুষ জাতির সঙ্গে সমতা বজায় রেখে চলতে পারে। তখন আন্তর্জাতিকতাবাদ সত্যিকার অর্থেই প্রয়োজনীয় হয়ে ওঠে। জাতি যদি না থাকবে, আন্তর্জাতিকতা কোথায় পাবেন আপনি? ফলে জাতিসত্তাও দরকার, জাতিসত্তার বিকাশ দরকার, এবং সেই বিকাশ ভিত্তিক একটি স্বনির্ভর রাষ্ট্র দরকার। সেই কাজটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন। এই জন্যই তিনি আমাদের পিতা, এই কথাটি বলা আছে। আমি শুধু তোমাকে আরেকটা কথা বলবো, যখন এত কথাই বলছি, কবিতাটি কিন্তু পাঠ করতে হলে কবিতাটির সবটা অংশ একটার সঙ্গে একটা যে অংশ সেটা বুঝে একটু পাঠ করতে হবে। তুমি যদি আমার, যেহেতু আবৃত্তি করছো, আমার সঙ্গে বসো, এখানে বসলে ঠিক হবে না। বসলে ধরো তোমাকে বিষয়টা আরো স্পষ্ট করে দিতে পারি। আমি প্রথম অংশটা পড়ছি তোমার জন্য, সকলের জন্য। এখানে কিভাবে পড়তে হবে কবিতাটা। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাঁখা, আজ ধুধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ অশোক। রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে বাঙালির বজ্রবুকে আজ ঘোর বাড়িপাত হোক। এইভাবে পড়তে হবে। তুমি পড়েছো কিভাবে? আজ খাঁখা, আজ দুদু, আজ ছিন্ন ভিন্ন মানুষ অসুখ, রাড়ে বঙ্গে। অসুখের পরে রাড়ে বঙ্গে চলে আসতো, এটা হবে না। প্রতিটির পংক্তি যেখানে শেষ হয়েছে ওইখানে একটা জ্যোতি দিতে হবে, হয় অর্ধজ্যোতি অথবা পূর্ণ জ্যোতি দিতে হবে। এই ছোটখাটিয়া সত্যি তোমার পাঠটা ভালো লাগলো। আমি বলবো যে আমি খুব সম্মানিত বোধ করছি, এবং একই সঙ্গে আমার মনে হচ্ছে যে এই ধরনের যে অনুষ্ঠান যত বেশি হবে ততই আমাদের জন্য, কবিদের জন্য যেমন ভালো, জাতিসত্তার বিকাশের জন্য ভালো, বাঙালি জাতিকে কোনোদিন আর পরাধীন হবে না যেন না হতে হয়, সেই সচেতনতা আমাদের পূর্ব প্রজন্মের ভিতর যতটুকু আছে থাকুক, এই প্রজন্মের ভিতর যেন পরিপূর্ণ থাকে, এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিতর যেন দ্বিগুণ ত্রিগুণ ভাবে জ্যামিতিক হারে যেন আমাদের জাতিসত্তার বোধ, আমাদের স্বাধীনতার বোধ বেড়ে যায়। আসলে প্রতিটি মানুষ মনেই স্বাধীন। যে মানুষ মনে স্বাধীন নয়, সে মানুষ অন্য কোনোভাবে স্বাধীন হতে পারে না। এই আমাদের মানসিক স্বাধীনতাই সবচেয়ে বেশি দরকার। সেই মানসিক স্বাধীনতার কথা আমরা বারবার বলবো। এই মানসিক স্বাধীনতার কারণেই আবার বলবো, একজন কিশোরীও একটা প্রতীকে পরিণত হয়ে যেতে পারে, বা
একজন 55 বছর বয়স্ক মানুষও শতবর্ষী অথবা অনন্তবর্ষী মানুষে পরিণত হতে পারে, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাত্র 55 বছর বয়সে তাকে ঘাতকেরা পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে শারীরিকভাবে, কিন্তু তিনি শরীরভাবে সরে যাননি। বাংলার মাটিতে টঙ্গিপাড়ায় যেখান থেকে, যে গর্ভ থেকে তিনি এসেছেন, যে মাটির গর্ভ থেকে এসেছেন, সেই মাটির গর্ভে ফিরে গিয়ে বাংলার প্রতিটি অনুকণা ধূলিকণায় তিনি ব্যপ্ত হয়ে আসেন। এবং তার যে মনের স্বাধীনতা, সেই মনের স্বাধীনতা আমাদের প্রত্যেকের মনে সঞ্চারিত হয়ে এখন আমরা প্রত্যেকেই অনন্য মুজিব, অনন্য বিদ্রোহী। আমরা প্রত্যেকের হাতে একটা তর্জনী আছে, সেই তর্জনী বলে এবারের স্বাধীনতা আমাদের মুক্তির স্বাধীনতা, এবারের স্বাধীনতা আমাদের কি, কিসের স্বাধীনতা? এবারের স্বাধীনতা বলুন, এবারের স্বাধীনতা, এবারের মুক্তি, বলো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আসল কথাটা কিন্তু তা না, আমি ইচ্ছে করে গুলিয়ে দিয়েছি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তাই তো? আমি আমার একটি বক্তৃতায় বলেছি, 1000 বছরের বাংলা কবিতার যে ইতিহাস, সেই কবিতার ইতিহাসে যদি দুটি শ্রেষ্ঠ রাজনৈতিক পঙ্ক্তি বলা হয়, বের করে নিয়ে আসা হয়, তাহলে এই দুটি হলো শ্রেষ্ঠ রাজনৈতিক কবিতার পঙ্ক্তি। এই জন্যই রাজনৈতিক কবি হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার সর্বযুগের সকল কবিদের মধ্যে ওই দুই পঙ্ক্তির জন্য শ্রেষ্ঠ। কারণ কবিতা শুধু 1000 পঙ্ক্তি লিখলেই কবিতা হবে না, কবিতা 2 পঙ্ক্তি 1 পঙ্ক্তি লিখলেও কবিতা হবে, যদি সেই 2 বা 1 পঙ্ক্তির ভিতর অনাদিকালকে আমরা ধারণ করি। স্বাধীনতার সমস্ত ইতিহাস, মানব স্বাধীনতার ইতিহাস, বাঙালির স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ওই 2 পঙ্ক্তিতে কিন্তু বিধৃত হয়ে আছে। আমি বোধহয় অনেক বেশি বলে ফেললাম, ধন্যবাদ আমাকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই বাচালতা বেশি করে শোনার জন্য। আপনার কথা শুনবার জন্যই কিন্তু আমরা আপনাকে আমন্ত্রণ জানিয়েছি হুদা ভাই। এবং আমার মনে হয় যে আজকে সবাই একটা অসাধারণ একটা মানে অন্যরকম সময় কাটালেন এবং আমরা কাটালাম এবং প্রত্যেকেই উপকৃত হলাম। অশেষ কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। রাশেদ, তাহলে কি আমরা শেষ করবো এখন কিছু কথা বলে? হ্যাঁ, হুদা ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের সাথে ছিলেন, অনেকটা ব্যস্ত ছিলেন, ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের কবিদের উদ্দেশ্যে তিনি যে পরামর্শগুলো দিলেন, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি এই পরামর্শগুলো ধারণ করে আমাদের কবিরা সামনের দিনগুলোতে তাদের কবিতা লেখার ক্ষেত্রে উপকৃত হবে, দেশ প্রেমে তারা উদ্বুদ্ধ হবে এবং বাঙালি জাতি সত্তাকে তারা উপলব্ধি করবে। অনেক ধন্যবাদ সকলকে, হুদাভাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত মন্ডলী যারা আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন মেঘদূতের এই যে স্বরচিত কবিতা পাঠের আছে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।